তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। বার্তা কক্ষে সবশেষ নিয়ে আছি আমি আতিফ আঞ্জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। করোনায় আরও 178 মৃত্যু, নতুন রোগী 6,885, শনাক্তের হার 20.66%। রাজধানী হাসপাতালে কমেছে করোনা রোগীর চাপ, আইসিইউ ছাড়াও খালি কিছু সাধারণ শয্যা। টিকা কেন্দ্রে ব্যাপক চাপ, কিছু কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ, মডার্নার দ্বিতীয় ডোজ নিতে ভোগান্তি। তালেবানের ডাকে আফগান যুদ্ধে অংশ নিয়েছে কিছু বাংলাদেশি, দেশেও সতর্ক অবস্থানে পুলিশ। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। দেশে 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 6,885 জনের, যা 3 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20.66%, আর 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 178 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে 24 ঘন্টায় 33,330 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 6,885 জনের। এর আগে 24 জুলাইয়ের পর করোনা শনাক্ত 7,000-এর নিচে নামেনি। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20.66%। দেশে মোট রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো 14,12,218-তে। এদিকে টানা দ্বিতীয় দিন 200-র নিচে মৃত্যুর সংখ্যাও। 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 178 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 23,988 জনে। করোনা শনাক্তের নিম্নমুখী হারকে লকডাউনের সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে পূর্ণাঙ্গ চিত্র বুঝতে আরও 1 সপ্তাহ অপেক্ষার পরামর্শ তাদের। যদি অ্যান্টিবডি 800 ভাগ মানুষের মধ্যে থাকে, যেটা কিন্তু সামগ্রিক চিত্র না বাংলাদেশে, শুধু চিটাগাং ঢাকার, তাহলেও কিন্তু একটা সম্ভাবনা আছে এটা পড়ে যেতে পারে। কিন্তু এখন আজকে গত কয়েকদিন যেটা পড়ছে, এটা কিন্তু আসলে 10 তারিখ পর্যন্ত আমাদের লকডাউন ছিল, তার একটা কিছুটা প্রভাব দেখা যাচ্ছে। হয়তো এখন হয়তো 16-17 তারিখে আমরা বুঝতে পারবো এটা কমছে না বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 7,805 জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন 12,81,327 জন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর হাসপাতালগুলোতে কিছুটা কমেছে করোনা রোগীর চাপ। মুমূর্ষু রোগীদের জন্য অল্প কিছু আইসিইউর পাশাপাশি খালি আছে বেশ কিছু এইচডিইউ বেড। সংশ্লিষ্টরা বলছেন, দেশে টানা 19 দিন লকডাউন চলায় সংক্রমণ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মানা না হলে আবারও বাড়তে পারে করোনার প্রকোপ। সাইপ্রাস প্রবাসী আতিকুল হায়দার দেশে ফেরার পর করোনা আক্রান্ত হন জুলাইয়ের 24 তারিখ। উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আনা হয় তাকে। বিভিন্ন সরকারি হাসপাতালে বেড না পেয়ে ভর্তি হন বেসরকারি হাসপাতালে। শনিবার দুপুরে ডিএনসিসির কোভিড হাসপাতালে একটি আইসিইউ বেড পেয়েছেন আতিকুল। ইতিমধ্যেই তার ফুসফুসের 75 ভাগ আক্রান্ত, জানালেন স্বজনরা। 26 তারিখ আসছিলাম, কিন্তু সিট পাইছি না। পরে মুমূর্ষু অবস্থায় অ্যাম্বুলেন্স দিয়ে আবার নিয়ে গেছি। 2-3টা হসপিটাল নিয়ে গেছে প্রাইভেটে, সিট নাই। দেশে কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় 23 জুলাই থেকে জারি হয় কঠোর বিধিনিষেধ। রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালে দেখা দেয় আইসিইউ ও বেড সংকট। তবে কঠোর লকডাউনে সংক্রমণ কিছুটা কমেছে বলছেন জনস্বাস্থ্যবিদরা। 20 দিন পর শুক্রবার দৈনিক মৃত্যু নামে 200-র নিচে। হাসপাতালগুলোতেও রোগীর চাপ কিছুটা কম। এই যে আমাদের সংক্রমণটা কিছু কমছে বা মৃত্যু এই সপ্তাহে কমার সম্ভাবনা আছে, এটা হচ্ছে গত 23শে জুলাই থেকে যে টানা 2 সপ্তাহ বিধিনিষেধ কার্যকর ছিল, যাতায়াত যানবাহন বন্ধ ছিল, অফিস আদালত বন্ধ ছিল। এই যে আমাদের সংক্রমণটা কিছু কমছে বা মৃত্যু এই সপ্তাহে কমার সম্ভাবনা আছে, এটা হচ্ছে গত 23শে জুলাই থেকে যে টানা 2 সপ্তাহ বিধিনিষেধ কার্যকর ছিল, যাতায়াত যানবাহন বন্ধ ছিল, অফিস আদালত বন্ধ ছিল, তার একটা প্রভাব আমরা দেখছি। বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনা শনাক্তের হার কিছুটা কমলেও তা স্বস্তিদায়ক নয়। তাই জনগণকে স্বাস্থ্যবিধি মানায় উদ্বুদ্ধ করতে পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন তারা। আমাদের ইনডোরে রোগী সংখ্যাও কিন্তু একটু কম, 289, যেটা একটা সময় 315 হয়েছিল। যদি রেট অফ অ্যাডমিশন এভাবে কমে, তাহলে আমরা আশা করবো যে আস্তে আস্তে রোগী সংখ্যা কমে যাবে। মোটামুটি এটা একটা ডিক্রিজিং ট্রেন্ড এখন আছে,
কিন্তু এটাতে স্বস্তিতে থাকার কিছু নেই। এদিকে বিধিনিষেধ তুলে নেয় সংক্রমণ আবারও বাড়ার শঙ্কা কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির, তাই কঠোরভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিতের পরামর্শ তাদের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী কেন্দ্রগুলোতে টিকা প্রত্যাশীদের চাপে বেসামাল পরিস্থিতি। কিছু কেন্দ্রে বিশৃঙ্খলায় নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। মডার্না দ্বিতীয় ডোজ নিতে আসারা পড়েন সবচেয়ে বেশি ভোগান্তিতে, তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ। রাজধানীর পরিবাগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের টিকা কেন্দ্রে এমন বিশৃঙ্খলা প্রায় প্রতিদিনের চিত্র। এ কেন্দ্রে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিতে আসাদের পাশাপাশি লাইনে প্রবাসীরাও, ফলে টিকা প্রত্যাশীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এইখান থেকে 3টা জোয়ার আসছে, 3বার এদিকে বিছাইছে, 3বার ঢুকাইছে, এখান থেকে একটা লোক নেওয়া হয়নি। আমরা যখন প্রথম ডোজ দিচ্ছি সৌদি আরব প্রবাসী, কুয়াত প্রবাসী, ওখানে আমাদের 5 মিনিটের জন্য কমপ্লিট হয়ে গেছে, 5 মিনিট লাগে নাই। আজকে আমাদের সকাল 6টা থেকে, কেন আমরা নোয়াখালী থেকে চিটাং থেকে আইসা এখন আমরা এখানে অপেক্ষা করতে হবে। আমাদের কেউ ঢুকতে দিতেছে, ঢুকছি বাইক করে দিচ্ছে। বেশিরভাগ মানুষের বলতেছে যে আমাদের এই জায়গার স্টাফ, অথচ তাদের স্টাফ কার্ড নেই। এই পুলিশ এবং আনসাররা অনিয়ম করে এই গেট দিয়ে ঢুকাচ্ছে। টিকা নিতে আসাদের নানা অভিযোগের বিষয়ে কেন্দ্র কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হননি। এমনকি বিএসএমএমইউ এর টিকা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি কোনো গণমাধ্যমকে। রাজধানীর অন্যান্য টিকা কেন্দ্রে এমন বিশৃঙ্খলা না থাকলেও দেখা যায় দীর্ঘ লাইন। টিকা কার্ডে দ্বিতীয় ডোজের তারিখ মেনে কেন্দ্রে এসেও এসএমএস না পাওয়ায় মডার্নার দ্বিতীয় ডোজ নিতে পারেননি কেউ। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ অবস্থায় জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে কয়েক ঘন্টা বন্ধ রাখা হয় দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম। আমাদের এই যে 14 ডেট দিছে, এই ডেটটা কেন দিল? বলে দিত যে সিসিবি ছাড়া কেউ আসবেন না, তাহলে আমরা চলে যেতাম, আমরা আসতাম না। একের পর এক তারা নতুন পলিসি প্রণয়ন করতেছে, তাইলে তারিখ লিখলো কেন? ফার্স্ট লিখ আছে 14 তারিখ, আপনার চলে ওরা বইলেও দিছে চলে আসবে, কারণ আজকে আর বলতেছে মেসেজ আমরা বানিয়ে আসবো নাকি না নিয়ে লিখিত ডকুমেন্টের পরে আবার আমরা কি করে মেসেজের জন্য অপেক্ষা করব? এসএমএস ছাড়া দ্বিতীয় ডোজের মডার্না টিকা না দেওয়ার ঘোষণা মাইকে বারবার দেয়া হলেও হাসপাতাল পরিচালক এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তালেবানের ডাকে সাড়া দিয়ে আফগান যুদ্ধে অংশ নিয়েছে কিছু বাংলাদেশীয়। দুপুরে ধানমন্ডি 32 নম্বরে নিরাপত্তা পরিদর্শনে গিয়ে এ তথ্য দেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এ সময় তিনি আরও বলেন, এদেশে জঙ্গিরা এখনও তৎপর রয়েছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতায় সংগঠিত হতে পারছে না। 15 আগস্ট জাতীয় শোক দিবস। সে উপলক্ষে রোববার ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ও সর্বস্তরের মানুষ। এর আগে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে যান ডিএমপি কমিশনার। অভিযোগ আছে, আগস্ট এলেই মাথা চাড়া দেয় জঙ্গিরা। এ মাসে কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তারও করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, সেটা মাথায় রেখেই সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে পুলিশের। এবং এই মাসে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি বা এরকম নাশকতাকারী তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ তারা যে থেমে নাই সেটি বলা যায়। কিন্তু আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে বাংলাদেশে আর একটি ঘটনা না ঘটে। তিনি আরও বলেন, জঙ্গিরা থেমে নেই, তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা সংগঠিত হতে পারছে না। কিছু বাংলাদেশি তালেবানের হয়ে আফগান যুদ্ধে যোগ দিচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে কিছু মানুষ অলরেডি এই তালেবানদের সাথে যুদ্ধে যোগদান করার জন্য হিজরত করেছে। তারা কিছু মানুষ আমরা ধারণা করছে যে ইন্ডিয়ায় ধরা পড়েছে, আর কিছু তারা পায়ে হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে। যে সাইবার ওয়ার্ল্ড, সেখানে শুধু আমরা না, আমাদের বিভিন্ন সংস্থা কর্তৃক এদের মনিটর করা হয়। কমিশনার জানান, শোক দিবসের অনুষ্ঠান উপলক্ষে রোববার ধানমন্ডি 32 নম্বরের চারপাশের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া সতর্কতায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। 15 আগস্টের নৃশংস হত্যাকাণ্ড ঠেকাতে না পারার দায় কার? সে সময় রাজনৈতিক নেতৃত্ব, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা ও সেনাপ্রধানের ভূমিকাই বা কী ছিল? সেসব প্রশ্নের সুরাহা চাইছেন গবেষকরা। বলছেন, সে হত্যাকাণ্ডের আগে পরে দায়িত্বপ্রাপ্তদের ভূমিকার পূর্ণাঙ্গ চিত্র জাতির সামনে তুলে ধরতে হবে।
৭৫-এর ১৫ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্ধারিত কর্মসূচি। রাষ্ট্রপতিকে সংবর্ধনা দিতে প্রস্তুত ছিল ক্যাম্পাস। তবে সবকিছু তছনছ হয়ে যায় গভীর রাতে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসা খুনি চক্রের ৩ দলের বর্বরচিত হত্যা অভিযানে। হত্যা করা হয় জাতির পিতাকে। রেহাই পাননি ফজিলাতুন্নেসা মুজিব, শিশু শেখ রাসেল থেকে শুরু করে পরিবারের কেউই। প্রচণ্ড এ নারকীয়তায় হতবিহ্বল, স্তব্ধ হয় গোটা দেশ। প্রশ্ন, রাষ্ট্রপতিকে রক্ষা করতে না পারার দায় তাহলে কার? বাংলাদেশের রাষ্ট্রপতি নিহত হয়েছেন সপরিবার। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, তাদের নির্দেশেই তো বিভিন্ন বাহিনী চলবে। তারা কোথায় ছিলেন? তারা কি কোনো উদ্যোগ নিয়েছিলেন? আমার জানা মতে 23শে আগস্টের আগে কেউ গ্রেপ্তার হন নাই। তাইলে 15ই আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত তারা কে কোথায় কি করেছেন, কি উদ্যোগ নিয়েছেন? প্রথম ব্যর্থতা গোয়েন্দা ব্যর্থতা, দ্বিতীয় ব্যর্থতা সেনা প্রধানের। শফিউল্লাহ, তিনি যত কথাই বলুন না কেন, আমার ইতিহাস বলছে তিনি কিছুই করতে পারেননি, রক্ষী বাহিনী কিছুই করেনি। যারা সাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে রক্ষার জন্য দায়বদ্ধ ছিলেন, ইতিহাসের স্বার্থেই তাদের সে সময়ের ভূমিকা জাতির সামনে তুলে ধরার তাগিদও দিচ্ছেন গবেষকেরা। তোমরা কি করেছো? এই প্রশ্নগুলো তো আসবে। তোমরা কেন প্রতিরোধ করলে না? ওরা তো 300-400 এই 2টা ইউনিটের সৈন্য, তাও তো সবাই আসে নাই, ছোট একটা গ্রুপ আসছে। ঢাকা শহরে না হয় কামান ছিল, ট্যাঙ্ক ছিল, সেই ট্যাঙ্কে গোলা ছিল না। অন্যান্য ডিস্ট্রিক্টে তো ট্যাঙ্ক কামান ছিল না। 71-এ বাংলাদেশের জন্মের ফলে আত্মশ্লাঘায় আঘাত লেগেছিল নিক্সন, কিসিঞ্জারের, জুলফিকার আলী ভুট্টোর, চীনের নেতৃত্বে। 3টি দেশের যোগসূত্র আছে কিনা তা আমার তদন্ত করে দেখতে হবে। গবেষকরা বলছেন, সে সময়ের দায়িত্বপ্রাপ্তদের হত্যা পরবর্তী নিষ্ক্রিয়তার বিষয়টিও খতিয়ে দেখে বিস্তারিত তুলে ধরা উচিত। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্চ আদালতের আদেশে 21 বছর ধরে স্থগিত আব্দুর রব সেরনিয়াবাদ সহ 8 জনকে হত্যার মামলা। রুল শুনানির উদ্যোগ না থাকায় বন্ধ বিচার কাজ। অ্যাটর্নি জেনারেল বলছেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় একই আসামিদের দণ্ড হওয়ায় অন্য মামলায় সাজা না হলে সমস্যা নেই। তবে এই ব্যাখ্যায় একমত নন ফৌজদারি আইনজীবীরা। 75-এর 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বরে চালানো হয় ইতিহাসের বর্বরচিত হত্যাকাণ্ড। একই সময়ে হামলা হয় মিন্টো রোডের এই ভবনে। এখানে থাকতেন বঙ্গবন্ধুর ভগ্নিপতি, তৎকালীন পানি ও সেচ মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাদ। তিনি ও তার পরিবারের সদস্য সহ হত্যা করা হয় 8 জনকে। 96-এ ক্ষমতায় এসে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে আওয়ামী লীগ। এতে খুলে যায় 75-এর সব হত্যা মামলার বিচার। 1999 সালের 4 অক্টোবর সেরনিয়াবাদ হত্যা মামলায় 16 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন দায়রা জজ আদালত। 2000 সালে আসামিদের আবেদনে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ আসে কয়েক দফায়। আর 2003 সালে এসে সরকারের প্রতি দেয়া রুলের শুনানি না হওয়া পর্যন্ত স্থগিত হয়ে যায় বিচার কাজ। সেই মামলাটি মহামান্য হাইকোর্টে সেটা স্টে অবস্থায় আছে, এখনো স্টে ভ্যাকেট হয় নাই, যার জন্য এটা এখনো বিচারও শুরু হয়নি। তবে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য, বঙ্গবন্ধু হত্যা মামলা ও এই মামলার আসামি একই, তাই এক মামলায় সাজা হওয়ায় অন্য মামলায় সাজা হওয়ার দরকার নেই। বঙ্গবন্ধু হত্যা মামলার যারা আসামি ছিল তারাই কিন্তু ওই মামলাগুলোতে পরোক্ষ প্রত্যক্ষভাবে ওরাও জড়িত, এবং এই সবগুলো মামলা কিন্তু একই আসামিরা আছে। কয়েকজন পলাতক আছে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ওদের নিয়ে আসতে হবে। কার্যকর হয়ে গেলে তখন আর ওই মামলাগুলোর কোনো প্রয়োজন হবে না। কিন্তু এ ব্যাখ্যায় একমত নন ফৌজদারি আইন বিশেষজ্ঞরা। সব মামলায় ভিন্ন ভিন্ন চার্জশিট হয় এবং ভিন্ন ভিন্নভাবে নিষ্পত্তি হতে হবে। যদি দেখা যায় যে একটা কেসে যারা আসামি ছিলেন তাদের সাজা হয়ে গেছে, কিন্তু পরবর্তী কেসে যারা আছে তাদের ওই মামলাও তার বিচার হতে হবে, সাজা হওয়ার পরেও তার বিচার হতে হবে। মামলার 16 আসামির মধ্যে এ পর্যন্ত বঙ্গবন্ধু হত্যা মামলায় 6 আসামির ফাঁসি কার্যকর হয়েছে। মারা গেছে 1 আসামি, পলাতক 9 জন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন জাতিসংঘের তামাশা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় একথা বলেন তিনি। এদিকে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনে জড়িত জিয়া অচিরেই তা উন্মোচন হবে। শোকের মাসে করোনায় অসহায় ও নির্ময়ের মানুষকে খাবার সহায়তা দিচ্ছে আওয়ামী লীগ। শনিবার সকালে রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মূল উদ্দেশ্য ছিল তার আদর্শকে হত্যা করা, কিন্তু সেই উদ্দেশ্য পূরণ হয়নি। এই যে সমস্ত চেষ্টা আজকে জ্ঞানে বিজ্ঞানে দেশ এগিয়ে চলেছে, এর সমস্ত কিছুই সম্ভব হয়েছে সেই বঙ্গবন্ধুর আদর্শের জন্য। বঙ্গবন্ধুর দেখানোর পথেই তার কন্যা শেখ হাসিনা আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। চট্টগ্রামে শোক দিবসের এক আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনের সাথে জড়িত ছিলেন জিয়াউর রহমান। অচিরেই জাতির কাছে মুখোশ উন্মোচন করা হবে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান ছিল ওতপ্রোতভাবে জড়িত। হি ওয়াজ এ ট্রেইটর এবং সে একজন খুনি। এই খুনির দলের রাজনীতি যারা করে তারা বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করে। 15 আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করে বিএনপি জাতির সঙ্গে তামাশা করছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বিএসএমএমইউতে শোক দিবসের আলোচনায় একথা বলেন তিনি। আজকে মির্জা ফখরুল সাহেব, আপনার কাছে জানতে চাই, এ সত্য কেন বারবার এড়িয়ে যাচ্ছেন? কিভাবে করবেন এবার 15ই আগস্ট? কর্মসূচি পরিবর্তন করবেন? কেক কাটবেন না, মিলাদ মাহফিল করবেন, কিন্তু 15ই আগস্ট তো জন্মদিবস রয়েই গেল। ৭১-এর পরাজিত শক্তি দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করছে বলেও জানান ওবায়দুল কাদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরেকটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও যা থাকবে। ঢাকায় সক্রিয় অন্তত 50 ঘর পার্টি, অসহায়ত্বের অভিনয় করে প্রতারণা, সর্বস্ব হারিয়েছে 200 নারী। মলম, অজ্ঞান, টানা বা গামছা পার্টির পর এবার রাজধানীতে সক্রিয় খড় পার্টি। টাকার প্রলোভন ও কথার মায়াজালে সহজ সরল নারীদের সম্মোহিত করে লুটে নেয় সঙ্গে থাকা সবকিছু। ভয় বা অস্ত্র নয়, অসহায়ত্বের অভিনয় তাদের মূল হাতিয়ার। 3 সদস্যের এক চক্রকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, রাজধানীতে এই চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন 2 শতাধিক নারী। সক্রিয় আরও 40 থেকে 50টি চক্র। এক নারীর সঙ্গে এক যুবক হাঁটছেন, কিছু দূর গিয়ে দাঁড়িয়ে কথা বলছেন দুজন। এরপর যোগ দেন আরও এক যুবক। কিছুক্ষণ পর এক যুবক চলে গেলেন, কিন্তু ওই নারী ও আরেক যুবক স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছেন। ওই নারী হাতিরঝিল থানায় অভিযোগ করেন, যুবকরা তাকে সম্মোহিত করে তার সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী নিয়ে সরে পড়েছেন। ওই একটা জায়গায় আমি ফার্মগেট মার্কেটের সামনে দিয়ে আমি প্রায় আপনার 7 ঘন্টার মতো শুধু আমি রাউন্ডই দিচ্ছি, আমার ঘাম ছুটে যাচ্ছে, আমার সেন্স নেই। তদন্তে নামে পুলিশ, খোঁজ মেলে 3 সদস্যের একটি চক্রের। প্রতিদিনই যারা নারীদের টার্গেট করে রাস্তায় নামে। চক্রের এক সদস্য প্রথমেই বিপদের কথা বলে সহায়তা চেয়ে আলাপ জুড়ে দেয়। এক পর্যায়ে শার্ট বা গেঞ্জির নিচে লুকিয়ে রাখা একটি প্যাকেট বের করে অত্যন্ত মূল্যবান বলে নারীকে দেখায়। ঠিক সেই মুহূর্তে আসে চক্রের দ্বিতীয় সদস্য। জিনিসটি কোন দোকানে বিক্রি হতে পারে তার ধারণা দেয় সে। বিক্রিতে সহায়তা করলে নারীকে 10 থেকে 20,000 টাকা ভাগ দেওয়ার প্রলোভন দেখায়। নির্দিষ্ট দোকানের মালিক সেজে যোগ দেয় তৃতীয় সদস্য, কিন্তু মূল্যবান জিনিসটি বিক্রি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এভাবেই ঘন্টার পর ঘন্টা নিখুঁত অভিনয়, কথার মায়াজাল ও অর্থের প্রলোভনে চক্রের সদস্যদের প্রতি তীব্র সহানুভূতিশীল, একই সঙ্গে সম্মোহিত হয়ে পড়ে ওই নারী। এক পর্যায়ে নিজের অজান্তেই স্বেচ্ছায় সঙ্গে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন দিয়ে দেয় সে। আমাকে এই প্যাকেটটা ধরাই দিয়ে বললো ও আমার কাছে আংটি চাইছে। আমি নিজে সব কিছু আমি নিজের ইচ্ছাকৃতভাবে ওকে খুলে খুলে দিচ্ছি। এর কারণটা কি আমি নিজেও বলতে পারলাম না। পুলিশ জানাচ্ছে, এ চক্রের সদস্যরা নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা, কিন্তু তারা তৎপর রাজধানীর খিলগাঁও, রামপুরা, মগবাজার, ফার্মগেট, মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় লুট করা স্বর্ণালংকার রূপগঞ্জে আর মোবাইল ফোন ঢাকায় বিক্রি করে। সংঘবদ্ধ চক্রের সন্ধান আমরা পেয়েছি। এদের 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এদের সম্পর্কে আমরা
তথ্য কালেক্ট করতেছি, বাকিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে রাস্তায় কেউ বিপদে পড়ে কিছু বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিলে এড়িয়ে যেতে নারীদের পরামর্শ দিচ্ছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় আরও 257 জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে। এদের মধ্যে ঢাকাতে আক্রান্ত হয়েছেন 219 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বর্তমানে সারা দেশে চিকিৎসাধীন মোট 1040 জন ডেঙ্গু রোগী, আর ঢাকাতে ভর্তি আছেন 954 জন। এবছর এখন পর্যন্ত 5902 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এবছর ডেঙ্গু জ্বরে 24 জনের মৃত্যুর খবর রয়েছে আইইডিসিআর এর কাছে। এডিস নিধনে নগরবাসীদের লজ্জা পরিহার করে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। শনিবার সকাল 10টায় 10 মিনিট নিজ বাসাবাড়ি পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। রাজধানীর মধুবাগে অভিযানে যান মেয়র আতিকুল ইসলাম। এ সময় বিভিন্ন ফ্ল্যাটের ফুলের টব, ফ্রিজের নিচে জমা পানি এবং ছাদ বাগান যাচাই করেন তিনি। তবে কোনো বাড়িতে এডিসের লার্ভা পাওয়া যায়নি বলে জানান মেয়র। নগরবাসীর সচেতনতা বেড়েছে বলে দাবি তার। পরে এডিস নিধনে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার কাজে অংশ নেন সিটি কর্পোরেশনের কর্মীরা। অনলাইন কেনাকাটায় উদ্বেগজনক হারে বাড়ছে প্রতারণা, ফলে আস্থার সংকটে পড়েছে গ্রাহকরা। শনিবার সকালে ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এক ভার্চুয়াল আলোচনায় এসব তথ্য তুলে ধরেন বক্তারা। অসাধু ব্যবসায়ীদের দ্রুত শাস্তির আওতায় আনার পাশাপাশি ই কমার্স নীতিমালা বাস্তবায়নে তাগিদ দেন তারা। করোনার এক বছরে ই কমার্সে 200% প্রবৃদ্ধি হয়েছে। বেসরকারি এক গবেষণার তথ্য মতে করোনা সংক্রমণের পর অনলাইন কেনাকাটায় প্রতারণার শিকার 11%-এর বেশি মানুষ, যা আগের বছর ছিল 7.44%। ভার্চুয়াল আলোচনায় বলা হয়, ফেসবুকে 5 লাখ উদ্যোক্তা ব্যবসা পরিচালনা করছেন। তবে এই মাধ্যমে প্রতারণা বাড়ছে উদ্বেগজনক হারে। প্রতারণা ঠেকানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছোটগুলোকে আটকাতে গিয়ে, রেগুলেশন করতে গিয়ে ছোটগুলোকে গ্রো করতে দেবে না, এটা কিন্তু আমি চিন্তা করতে বলবো। সেজন্য আমি একটু চিন্তা করতে বলবো এই কারণে যে এই সেক্টরটা গ্রো করছে, আরো কিছুদিন গ্রো করতে দেয়, এবং এখানে যে ফ্রড গুলো হবে ইমিডিয়েটলি ডিল করতে। এদিকে অনলাইনে প্রতারণা ঠেকাতে পুলিশের আলাদা বিভাগ করার পরামর্শ দেন বক্তারা। সেই সাথে ই কমার্স নীতিমালা বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন তারা। এখন এই গ্রোথটা, পটেনশিয়াল গ্রোথটাকে যদি আমরা সিকিউর করতে চাই, তাহলে একটা মানে স্পষ্ট পলিসি, এবং সেই পলিসিটা একই সাথে যারা প্লেয়ার আছে, পার্টিসিপেন্ট আছে, তাদেরকে এক ধরনের নিশ্চয়তা দিবে। সেই নিশ্চয়তাটা হচ্ছে যে সিস্টেমের রিলায়েবিলিটি। অনলাইনে প্রতারণা বন্ধে উদ্যোগ নিচ্ছে সরকার। প্রয়োজনে নীতিমালাও পরিবর্তন করা হবে বলে জানান বাণিজ্য সচিব। আমরা ইদানিং বিভিন্ন অভিজ্ঞতায় দেখছি এবং চিন্তা করছি যে হয়তোবা আমাদের ই কমার্স নীতিমালাতে আরো পরিবর্তন আনার দরকার হবে, বা এমনকি কোনো আইনে, এমনকি ভোক্তা অধিকার আইনেও কোনো পরিবর্তন আনতে হবে কিনা আমরা চিন্তা করছিলাম। সঠিকভাবে পণ্য সরবরাহের ক্ষেত্রেও নজরদারির প্রয়োজন বলে মনে করেন বক্তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাড়তি আলু নিয়ে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা, তাই সরকারকে কিনে নেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। তবে কৃষি বিপণন অধিদপ্তর বলছে এই বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কারণ শুধু ব্যবসায়ীদের কথা বিবেচনায় নিলে আলুর দাম হঠাৎ বেড়ে যেতে পারে। সকালে রাজধানী খামারবাড়িতে এই নিয়ে বৈঠকে বসে দুই পক্ষ। এবার আলু উৎপাদন হয়েছে 1,10,00,000 টন, অথচ চাহিদা 90 লাখ টন। এই 20 লাখ টন সহ 400 হিমাগারে আলুর মজুত রয়েছে প্রায় 55 লাখ টন। ব্যবসায়ীরা বলেন নভেম্বরে উঠবে নতুন আলু, কিন্তু আলুর দাম কম ও লকডাউনে কমেছে বিক্রি। ফলে সংরক্ষিত আলু এখনই বিক্রি না হলে বিপুল পরিমাণে নষ্ট হবে। এ অবস্থায় ত্রাণসহ বিভিন্ন সরকারি কাজে আলু বিতরণের তাগিদ ব্যবসায়ীদের। ত্রাণের মাধ্যমে যেমন কাবিখা, তারপরে খাদ্যের বিনিময় কর্মসূচি, বিজিএফ কার্ড, তারপরে আমাদের রোহিঙ্গা আছে, তারপরে আপনার জেলখানা আছে, আনসার বিডিবি আছে, বিভিন্ন সংস্থা তো আলুর রিলিফের মাধ্যমে বা গভর্নমেন্ট একটা কোয়ান্টিটি পারচেজ করে সেখানে দিতে পারে। গত বছর দেশে আলুর দাম সর্বোচ্চ উঠেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমবারের মতো দামও বেঁধে দিয়েছিল সরকার।
তাই এবার আলুর বাজার নিয়ে সতর্কতার কথা বলছে কৃষি বিপণন অধিদপ্তর। আমরা একটু পর্যবেক্ষণ করব। ওনারা আগামী সপ্তাহে আমাদের সাথে আবারও বসবে। আমাদের কাছে যে তথ্য অনুযায়ী যে মজুদটা আছে, ওনাদের কাছে যে মজুদের তথ্যটা আছে, আমরা দুইটা বসে সমন্বয় করে আমরা একটা সিদ্ধান্ত নিব আমরা কোন কোন কাজগুলো করলে আমরা আলুর চাহিদাটা বৃদ্ধি করা যায়। আলুর উৎপাদন বাড়ায় স্থানীয় বাজারের পাশাপাশি রপ্তানি বাড়ানোর সুপারিশও উঠে আসে বৈঠকে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ধাপে ধাপে টেস্টে উন্নতির লক্ষ্য বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ মুমিনুলের। তালেবান বিরোধী লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শনিবার তিনি জানান, সংঘাত বন্ধে সরকার সংশ্লিষ্ট সব পক্ষ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে। এদিকে দেশটির চতুর্থ বৃহত্তম শহর মাজারি শরীফে তালেবানের আগ্রাসন ঠেকাতে লড়াই চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। আফগানিস্তানের একের পর এক বড় শহর চলে যাচ্ছে তালেবানের দখলে। শনিবার পর্যন্ত 9 দিনে দেশটির 34টি প্রদেশের 18টির বেশি নিয়ন্ত্রণ নিয়েছে জঙ্গিরা। রাজধানী কাবুলও কার্যত অবরুদ্ধ। এমন পরিস্থিতিতে প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। আমাদের উপর চাপানো যুদ্ধে নিরাপত্তাহীন আফগানিস্তান। দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমি অবগত। নিহত বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর পরিবারের প্রতি শোক জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বর্তমান পরিস্থিতিতে যারা বাস্তুচ্যুত হয়েছে তাদের প্রয়োজনীয় সেবা প্রদানের চেষ্টা করছি। ভাষণে বর্তমান পরিস্থিতিতে বাহিনীগুলোর মধ্যে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট। বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত দেশবাসী। প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, অস্থিতিশীলতা, সহিংসতা ও দেশের জনগণের বাস্তুহারা হয়ে পড়া রোধ করার উপায় খুঁজে বের করব। আরোপিত এই যুদ্ধে নিরীহ মানুষের প্রাণহানি রোধের চেষ্টা করছি। সে কারণে সরকারের অভ্যন্তরে প্রবীণ ও রাজনৈতিক নেতাসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই তার ফল দেশবাসীকে জানানো হবে। তবে এই পরিস্থিতিতে পদত্যাগ করবেন কিনা এমন কোনো ইঙ্গিত দেননি আশরাফ গনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বড় স্বপ্ন নয়, ধাপে ধাপে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য বাংলাদেশের। ধৈর্য ধরে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ওয়ানডের মতো সাদা পোশাকেও আসবে সাফল্য মনে করেন মুমিনুল হক। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে ভালো করতে হোম সিরিজগুলোতে চোখ রাখছেন টাইগার টেস্ট অধিনায়ক। সামনে টি-20 বিশ্বকাপ, সব পরিকল্পনা আলোচনা সেই আসরকে নিয়ে। ফোকাসের বাইরে টেস্ট ক্রিকেট। তবে সাদা পোশাকের ভার যার উপর, সেই মুমিনুলের অলস সময় কাটানোর সুযোগ নেই। নিজের চেয়ে আমি সবচেয়ে বেশি কনসার্ন থাকি যে আমাদের টেস্ট ক্রিকেটের অবস্থা খুব একটা বেশি ওইরকম আশানুরূপ না। তো চেষ্টা করি যে আমি কীভাবে টেস্ট ক্রিকেটটা আরও ইমপ্রুভ করা যায়, ওই চিন্তা করতে থাকি। তো আমি ওই চিন্তা করলে অটোমেটিক আমার ভালো খেলাটার ওই টাইপটা অটোমেটিক হয়ে যাবে, যেটা আমার কাছে মনে হয়। জিম্বাবুয়ে থেকে ফিরে আসার পর 4 মাসের অপেক্ষা। টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে। এ লম্বা সময়ে মরিচা পড়ার সংখ্যা ক্রিকেটারদের পারফরমেন্সে। বোর্ড পদক্ষেপ নিয়েছে সাদমান রাহিদের মাঠে রাখার। মুমিনুলও বলছেন ইতিবাচকভাবে সময়টা কাজে লাগাতে। আমাদের জন্য মনে হয় যে আপনার একটা ভালো প্রিপারেশনের একটা সুযোগ আছে, একটা ভালো অপরচুনিটি, যে 3 মাস সময় অনেকে চাইলে টেকনিক্যাল অনেক ইমপ্রুভ করতে পারে। সামনে একটা ক্যাম্প আছে, ওই ক্যাম্পের মাধ্যমে আমরা হয়তো আবার যারা টেস্ট খেলে রেগুলার তারা ওই 4 ডে খেলাগুলো খেলবে। তো টেস্টের একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, যেটা আমার কাছে মনে হয় এর ভিতরে। ওয়ানডে টি-20 চেয়ে টেস্টে বেশি কঠিন সাফল্য পাওয়া, ধারাবাহিকতা ধরে রাখা। অসম্ভব লক্ষ্য তারা না করে ধাপে ধাপে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চান মুমিনুল। লাস্ট চ্যাম্পিয়নশিপে যে জায়গায় ভুল করেছেন ওগুলা ইমপ্রুভ করার চেষ্টা করব। অবশ্যই আমরা সবসময় তো আপনার পার্টিসিপেট অথবা 9 নাম্বার 10 নাম্বারে থাকার জন্য টেস্ট খেলবো না। অবশ্যই এইবার ইনশাল্লাহ চেষ্টা করব আমরা অ্যাটলিস্ট 2 থেকে 3 র্যাঙ্কিং আপ যেতে করতে পারি। বিশেষ করে আমার কাছে মনে হয় যে এটার জন্য আমাদের হোম সিরিজ যেগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে একটাও জয় নেই বাংলাদেশের। 12 ম্যাচের দ্বিতীয় আসরে টাইগার অধিনায়কের চ্যালেঞ্জটা আরও বড়।
মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।